আমি বলি ভারত স্বতন্ত্রভাবে কখনো যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু বাংলাদেশের আছে। বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। ভারত স্বাধীনতা পেয়েছে টেবিল বৈঠকের মাধ্যমে, আর আমরা স্বাধীনতা পেয়েছি লড়াই করে, জীবন দিয়ে। এই 24 সালেও আমরা স্বৈরাচার হাত থেকে মুক্ত হয়েছি যুদ্ধ করে, লড়াই করে। আমাদেরকে এরা যুদ্ধের ভয় দেখায়। আমি বলি গলা নামাও, চোখ ছোট করো। যদি চোখ ছোট না করো, গলা না নামাও, গলা নামানোর আমরা ব্যবস্থা করবো। গত কয়েকদিন ধরে ভারতের গণমাধ্যমগুলো মায়ানমার নিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে যে মায়ানমারের আরাকান নাকি বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে। মায়ানমারের আরাকান বাহিনী বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে, আমাদেরকে হুমকি দিচ্ছে। চট্টগ্রাম দখল করে নেবে আরাকান বাহিনী। আমি বলছি আরাকানের মায়ানমারের ওই বাহিনীর বাংলাদেশের বিরুদ্ধে আগানোর মিনিমাম সাহস নাই। একবার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের লড়াই হয়েছিল। সেই লড়াই বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমার বাহিনীকে এমন দৌড়ানি দিয়েছিল, সাহস পায় নাই। আরে মায়ানমারের সেনাবাহিনী মাঝে মাঝে বাংলাদেশের কাছে আশ্রয় নেয়। এসে মায়ানমারের যে যখন বিপদে পড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়, আমরা এটা দেই। এটা আসলে ভারতের গণমাধ্যম কেন দুশ্চিন্তা। বিষয়টা আসলে চট্টগ্রাম দখল না, এটা ভারতের কিছু একটা অংশ দখলের একটা আয়োজন চলতেছে। এটা ওরা বুঝতে পারছে। বুঝতে পারে মানে ওই যে টাওয়ারে মুরগি আছে না, টাওয়ারে মুরগি দেখছেন? হ্যাঁ, এই যে খালি মাথা ঘুরাই এরকম করে ভারতের গণমাধ্যমগুলো এরকম মাথা ঘুরায় নাচতেছে, হাই কি হলো। বাংলাদেশ কেন কিছু করে না? বাংলাদেশ মায়ানমারের বিষয়ে কিছুই করবে না। যদি স্বাধীন একটা ভূমি তৈরি হয় ওখানে, আমাদের জন্য আরো ভালো। রোহিঙ্গারা ওখানে যাবে, ওখানে যে খ্রিস্টানদের নিয়ে একটা আলাদা ভূমি গঠনের চেষ্টা করছে। খ্রিস্টানদের ভূমি হলে আমাদের সমস্যা কি? সমস্যা আছে। সমস্যা হলো ইন্ডিয়ার, তাদের কিছু অংশ, ওই অঞ্চলে খ্রিস্টান অধ্যুষিত জনগণ আছে, তাদের এখানে গণভোট আয়োজন করলে ওরা সেই নতুন রাষ্ট্রের দিকে ভোট দেবে। এই আতঙ্কে ভারত আছে। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কয়েকটা প্রশ্ন এবং কথা তথ্য দেওয়া দরকার। প্রিয় ভাইয়েরা, আমাদের এই দেশ এই মুহূর্তে কত লক্ষ বেকার? আমাদের শিক্ষিত বেকার, অনার্স পাস করা 28 লক্ষ বেকার, এবং আলাদাভাবে অনার্স পাস করার না এইরকম বেকারের সংখ্যা কত? 4,81,00,000। গতদিন আমাদের একজন উপদেষ্টা বললেন 10 লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে। আমার কথা, আপনাদের কাজ কি শুধুমাত্র এই বক্তব্য পর্যন্তই আছে, নাকি 10 লক্ষ ভারতীয়কে বের করার আপনারা ব্যবস্থা করবেন? এই যে আমাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না, কর্ম পাচ্ছে না, ভারতীয়রা এখানে চাকরি করবে আর আমাদের যুবকরা বেকার থাকবে, এইটাকে আমরা হতে দেব? করণীয় কি? প্রত্যেক কারখানায় খোঁজ লাগান, কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছে, আমাদেরকে খবর দেন। আমরা বিশেষ টিম গঠন করবো এগুলোকে ভারতে পাঠানোর জন্য। কাউকে রাখবো না, একটা করে বের করে দেব। যতক্ষণ না পর্যন্ত ভারতের আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। সব শেষে বলি, বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের আশেপাশে সেই বাঁধগুলো ভেঙে দেওয়ার প্রস্তুতি নিতে হবে। 1971-এর মতো প্রস্তুতি নিতে হবে, যেভাবে 71-এ ব্রিজ কালভার্ট ভেঙে দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা, ওইভাবে আমাদের এই উদ্যোগ নিতে হবে যে আমরা ভারতের তৈরি করা এই ড্যামগুলো আমরা ভেঙে দিব, বোম মেরে উড়ে দিব, অ্যাটম বোম মেরে উড়ে দিতে হবে। এইটা মানবাধিকার পরিপন্থী, এইটা দেশের পরিপন্থী, বাংলাদেশের অধিকার পরিপন্থী, বিশ্ব জলবায়ুর যে নীতি সেই নীতির পরিপন্থী। সুতরাং এই ধরনের অবকাঠামোগুলো ভেঙে দেওয়া যুক্তিযুক্ত। আমি সরকারকে বলবো, 6 মাস সময় পেয়েছেন, এই 6 মাসে এখনো কেন তিস্তার পানি চুক্তি নিয়ে মামলা আপনারা করলেন না?
এখানে ফারাক্কাবাদ নিয়ে মামলা আপনারা করলেন না। আমরা আর মুখে কথা শুনতে চাই না। আমরা এমন একটা সরকার চাই যারা আন্তর্জাতিক মামলা করার হিম্মত রাখে, যারা আন্তর্জাতিক আদালতে ভারতের সীমান্তে নাগরিক হত্যার হিম্মত রাখে। কোন যুদ্ধ নাই, যুদ্ধ ছাড়াই গত 16 বছরে 1100 জন মানুষকে হত্যা করেছে। আমরা বিএসএফ কে বলতে চাই, তোমরা যদি এটা বন্ধ না করো, আমরা তোমাদেরকে সেই পরিণতি ভোগ করাবো যেটা তোমরা আমাদেরকে যুদ্ধ ছাড়াই আমাদের করেছো। তোমরা যদি আমরা দরকার হলে লোক ভাড়া করে একটা বিএসএফ কে আমরা শেষ করব যদি বাংলাদেশের সীমান্তে নাগরিক হত্যা বন্ধ না হয়। আমরা এর আগে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম যে বিএসএফ এর খুনিদেরকে যদি আটক করতে পারে, গ্রেফতার করতে পারে, হত্যা করতে পারে, আমরা 2 লক্ষ টাকা পুরস্কার দেব। আমি আজকে আমাদের বিজিবির ভাইদেরকে বলছি, যদি দেখেন আপনার সামনে কোনো বিএসএফ হত্যা করছে বাংলাদেশের নাগরিককে, গুলি করে পাল্টা উত্তর দিবেন, তাকে শেষ করে দিবেন। দরকার হলে আপনার সারা জীবনের ব্যয় ভার আমরা বহন করব। কিন্তু বাংলাদেশ এই সীমান্ত হত্যা আর একদিনের জন্য সহ্য করবে না। এইটা হতে পারে না। বিশ্বের আর কোন দেশের সীমান্তে এভাবে মানুষ হত্যা করা হয় না। আমরা অনেকে প্রশ্ন করবেন, হঠাৎ করে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও কেন বললাম? আমরা হঠাৎ করেই বলবো, ঘুমের ঘরে বলবো, নামাজের পরে বলবো, জুমার পরে বলবো, ভারত হটাও বাংলাদেশ বাঁচাও। সবাই বলেন, ভারত হটাও, ভারত হটাও, ভারত হটাও। এবং ভারতের দালালি যে সকল রাজনৈতিক কর্মীরা করছে তাদেরকে সাবধান করে দিচ্ছে, আপনাদেরকে ওই পদ থেকে আমরা সরাবই। প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, যারা যারা যে দল থেকে সর্বোচ্চ পদে থেকে বড় পদ থেকে ভারতের দালালি করছেন ক্ষমতার জন্য, ওই পদে আমরা থাকতে দেব না। হতে পারেন, আমরা থাকতে দেব না। পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টার সহ যে সকল গণমাধ্যম ভারতের দালালি করছেন, আমরা এখনো আপনাদের পত্রিকা বন্ধ চাইনি, কিন্তু এমন কিছু করবেন না আমাদেরকে বলতে হয় প্রথম আলো বন্ধ করতে হবে, ডেইলি স্টার বন্ধ করতে হবে। আপনারা সংশোধন হন, আমরা সুযোগ দিচ্ছি। আপনারা কিভাবে সাহস করলেন? আমরা গরু জবাই করে প্রথম আলোর সামনে জিয়াফত করছি, ওরা পাঠা বলি দিয়ে আবার জিয়াফত করে। সাহস কত বড় দেখছেন নি? আমার কথা, তার মানে আমাদের গরু জবাই করা সঠিক ছিল। তুই যেহেতু পাঠা বলি দিস, তাই না? পাঠা বলি যেহেতু প্রথম আলো দিছে, সেহেতু গরু জবাই করা সঠিক ছিল কিনা বলেন? সঠিক ছিল। এগুলো বুঝতে হবে। আমরা আমাদের মিছিল শেষ হবে। আজকের প্রোগ্রামের আমাদের প্রধান অতিথি ইরান ভাই বক্তব্য রাখবেন। ভাইয়ের বক্তব্যের পরে আমরা মিছিল নিয়ে এখান থেকে চলে যাব। আর দুঃখ প্রকাশ করছি আমাদের ভাইদের, যারা আহতদের নিয়ে, নিহতদের নিয়ে প্রোগ্রাম করবেন। এখনই আমাদের প্রোগ্রাম শেষ হবে, স্যার বক্তব্য রাখবেন। গণ অধিকার পরিষদ আয়োজিত ভারত হটাও বাংলাদেশ বাঁচাও শীর্ষক আজকের এই কর্মসূচির সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আজ থেকে একদিন আগে আমাদের এখান থেকে কয়েকশো গজ দূরে আমাদের বাংলাদেশের হৃৎপিণ্ড সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে কমিটি করা হবে, কমিটি বলবে। আমি ধন্যবাদ জানাই, ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন যে এটা পরিকল্পিত এবং এটা নাশকতা, এটা কোনো দুর্ঘটনা নয়, পরিষ্কার দিনের আলোর মতো। এজন্য কোনো অভিজ্ঞ সম্পন্ন হতে হবে না, এজন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না। এই সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে ভারতের ইশারায়, আওয়ামী প্রোপাগান্ডা হিসাবে এটা করা হয়েছে। এর সাথে যারা জড়িত এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই, এটাই আমরা জানতে চাই বন্ধুরা। আমরা তো অনেক আগেই বলেছি যে সচিবালয়ের চেয়ারে চেয়ারে বসে আছে খুনি হাসিনার দোসররা। আমরা বলেছি যে উপদেষ্টা পরিষদে রয়েছে
খুনি হাসিনার দোসররা। আমরা বলেছি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, মহাপরিদপ্তর, প্রত্যেকটা চেয়ারে চেয়ারে আওয়ামী দোসররা বসে আছে। আজকে তারা পরিকল্পিতভাবে খুনি হাসিনার কাগজপত্র আদালত দাখিল করার কথা বলার সাথে সাথে আপনারা দেখেছেন অগ্নিসংযোগ করে সমস্ত ফাইলপত্রকে পুড়িয়ে দিয়েছে। এই